আজ কারোর হয়ে নিস না মা, আর না। হিজলডাঙ্গা গ্রামের শেষ প্রান্তটা দিনের বেলায় যত সাধারণ, রাত নামলেই তত অন্যরকম হয়ে ওঠে। চাঁদের ফ্যাকাশে আলোয় ঝোপঝাড়গুলোকে আরও অচেনা লাগছে। ফাঁকা জমিটার একপাশে বাঁশের পুরনো একটা মাজা, তারই সামনে গবু, নেপাল, শিবু আর কালা মিলে রাতের পিকনিক নিয়ে মেতেছে। আগুনের লালচে শিখাগুলো চার বন্ধুর মুখে পড়ে মুহূর্তেই ওদের চেহারাগুলোকে কখনো জীবন্ত, আবার কখনো অদ্ভুত অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। কে বা জানত এই নিরীহ আনন্দঘন আড্ডা এক ভয়ঙ্কর রাতের সূচনা হতে চলেছে। কিরে নেপাল, তোদের রান্না শেষ হলো না এখনো? তাড়াতাড়ি কর রে, পেটে তো সোচা দান মারছে। আরে দাঁড়া, মাংসটা তো এইমাত্র কড়াইয়ে দিয়েছি। এটা দেশি মোরগ, আধা ঘন্টা লাগবে সিদ্ধ হতে। ধরে ধরে বস, এত তাড়া কিসের? কড়াইয়ের ভেতর টকবক করে ফুটছে মাংস। ঝাঁঝালো দেশি মাংসের গন্ধ গরম রাতের বাতাসে মিশে চারপাশটা আরো মোমো করে তুলেছে। এবার কিন্তু জম্পিস খান হবে। এই শিব, কটা জিনিসগুলো ওই শাওড়া বিল থেকে ধুয়ে আনতো। দূর, এত দূরে পাঠাচ্ছিস? জারি, এতটুকু পথ যাইতে মরবি না। কানা, তুইও সঙ্গে যা। ও আবার একটু ফিটু। কারোরে যেতে হবে না, আমার একা যাবার সাহস আছে। কথাগুলো বলেই শিবু হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা স্টিলের বাটি আর থালাগুলো তুলে নিল। কালা হালকা হেসে আবার আগুনের পাশে বসে পড়ল। নেপাল কড়াইয়ের মাংস নাড়াতে নাড়াতে একবার শিবুর দিকে তাকালো। শিবু আর পিছন ফিরে তাকালো না, বাটিগুলো হাতে নিয়ে ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। চারপাশে শুধু চাঁদের ফ্যাকাশে আলো আর রাতের ভারী নিস্তব্ধতা। ঝোপঝাড় একবারে নিশ্চুপ, নিঃসঙ্গ হয়ে আছে। কাছেই কোনো ঝোপ জঙ্গল থেকে ক্ষুধার্ত একটা শিয়াল দেখে উঠল। শিবুর বুক কেঁপে কেঁপে উঠছিল থেকে থেকেই। ঠাকুর, দেখো কোনো বিপদ যেন না ঘটে। শাওড়া বিলের গাঢ় নীল জল চোখে পড়ল। জলটা একদম স্থির, চাঁদের আলো পড়ে কেমন মায়াবী লাগছে। শিবু বসে বাটিগুলো জলের ধারে নামালো। হঠাৎ চোখে পড়ল বিলের ওপারে ঘন ঝোপের ভিতর দুটো লালচে চোখ এক দৃষ্টে তাকিয়ে। শিবুর বুকটা আবার কেঁপে উঠল। কে কে ওখানে? সেই চোখ দুটো একটু নড়ে না। কে কে? জলের ভিতর থেকে একটা হাত বিদ্যুৎ গতিতে উঠে এলো। শিবুর পা শক্ত করে চেপে ধরে এক ঝটকায় টেনে নিতে লাগলো। বাঁচাও, 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 কে আছো? শিবু দু হাতে মাটি আগড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে জলের ভিতর নিয়ে যেতে লাগলো। বাঁচাও! শিবুর চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। কিরে গাবু, শিবু তো এখনো আইলো না তো? কথাটা শুনে গাবু একবার অন্ধকারের দিকে তাকালো। হ্যাঁ, চলে আসবে। মালটা তো খুব বিটু, মনের মধ্যে কিছু ফড়ফড় করলে আর কথা নেই। হাসতে চাইলেও গাবুর গলার ভিতর অদ্ভুত একটা জড়তা। আমি গিয়ে দেখে আসি। কথাটা বলেই কালা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হ্যাঁ, তাই কর। বেচারার কোনো বিপদ হলো না তো? শেষ কথাটা বলার পর নেপাল নিজেই কিছুক্ষণ চুপ করে রইল। কড়াই নাড়াতে থাকা হাতাটা ধীরে ধীরে থেমে গেল। কালা দ্রুত পা ফেলে অন্ধকার ফেরিয়ে বিলের ধারে এলো। হাতে ধরা টর্চের আলোটা বারবার কাঁপছে। শাওড়া বিলের চারপাশে চোখ বুলালো সে, কিন্তু শিবুকে কোথাও দেখতে পেল না। এই শিবু!
ডাঙার ধারে পড়ে থাকা স্টিলের বাটিগুলোর উপর কালার চোখ গিয়ে আটকালো। এই তো বাটিগুলো পড়ে আছে, তাহলে ও কোথায় গেল? এই শিবু, শিবু! কোনো উত্তর নেই, শুধু কালো জলের উপর হালকা ঢেউগুলো দুলে উঠল। পর মুহূর্তে বিলের এক কোণে কিছু একটা ভাসতে দেখলো কালা। টর্চের আলো সেদিকে ফেলতেই কালার বুকের ভেতরটা হিম হয়ে গেল। নীলচে কালো জলের উপর শিবুর নিথর দেহ আধভাসা অবস্থায় পড়ে আছে। শিবু! কালার হাত কাঁপতে শুরু করলো, মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কি করে হলো রে? এই শিবু, শিবু! আর এক সেকেন্ডও দাঁড়ালো না কালা। শিবুর মৃতদেহটা ওই বিলেই ফেলে রেখে প্রাণপণে দৌড়ে পালালো। কালা হাঁপাতে হাঁপাতে পিকনিকের কাছে এলো। স্টোভের আগুনটা এখনো চলছে। হাঁপাচ্ছিস কেন? শিবু কোথায়? ওর হলো কি? কালা কিছুক্ষণ কথা বলতে পারলো না, ওর বুকটা কেঁপে কেঁপে উঠছিল। শেওড়া বিলেই ওরে দেখলাম, ওর বডি ভাসতিতে। কি চাটা বলছিস? আমি ঠিক বলছি গাবু, চল তাড়াতাড়ি চল শেওড়া বিলে। গাবু, নেপাল আর কালা হাঁপাতে হাঁপাতে জঙ্গলের শেষ প্রান্তটা পেরিয়ে এলো। চাঁদের ফ্যাকাশে আলোয় জলটা অদ্ভুত আর ভয়ঙ্কর লাগছে। কালা যেদিকে দেখেছিল টর্চের আলো, সেই দিকে থামল। তারপরেই ওদের বুকের ভেতরটা কেঁপে উঠল। কই বডিটা কই? জলের উপর শিবুর দেহ আর নেই। না, আমি নিজে চোখেই দেখেছিলাম। কালার হাতের টর্চটা এখনো কাঁপছে। টর্চের আলো বারবার জলের উপর কেঁপে কেঁপে উঠছে। এই শিবু, এই শিবু, শিবু! কোনো উত্তর নেই, শুধু দূরে কোথাও প্যাঁচার কর্কশ ডাক ভেসে এলো। চারপাশে জঙ্গলটা হঠাৎ অস্বাভাবিকভাবে নিঃসুপ হয়ে গেল। হাওয়াটাও যেন এক মুহূর্তে থেমে গেল। তখনই একটা পিছন থেকে ঠান্ডা হাত গাবুর কাঁধে এসে লাগলো। ভূত, ভূত! তিনজনেই এক ঝটকায় পিছনে ঘুরে দাঁড়ালো। টর্চের আলো সরাসরি গিয়ে পড়লো গায়ের চাদর জড়ানো একটা বুড়ো লোকের উপর। হাতে পুরনো হারিকেনের কাঁপা আলোয় লোকটার ক্লান্ত মুখটা আরো অদ্ভুত লাগছে। আপনি কে? শিবু কোথায়? বুড়ো লোকটা একবার বিলের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, শিবু কোথায় আছে আমি জানি। তিনজনেই একে অপরের মুখের দিকে তাকালো। কি বলছেন? চল আমার সাথে চল। বুড়ো লোকটা হারিকেন হাতে ধীরে ধীরে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করলো। হারিকেনের হলদে আলো অন্ধকারের মধ্যে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে। লোকটার পেছন পেছন গবু, নেপাল আর কালা মন্ত্র চলিতের মতন চলছে। কারোর মুখে কোনো কথা নেই। জঙ্গলটা এখন আরো ঘন লাগছে। চারপাশে ঝোপঝাড় চাঁদের আলোয় অদ্ভুত ছায়া তৈরি করেছে। ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে একটা ভাঙা বাড়ি ধীরে ধীরে চোখে পড়ল। মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কোনো মানুষ আসেনি। লোকটা হারিকেন তুলে ধীরে ধীরে ভিতরে ঢুকলো, আর তার পিছনে ভয়ে জমে যাওয়া গবু, কালা আর নেপাল। ঘরের এক কোণে শিবু পড়ে আসে নিথর হয়ে, মাথাটা একদিকে কাত করা। শিবু! গাবু ধীরে ধীরে শিবুর কাছে এগিয়ে গেল। ঠিক তখনই শিবুর আঙুলগুলো ধীরে ধীরে নড়ে উঠল। নড়ছে। শিবুর শরীরটা হঠাৎ অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। ওর হাত পা মোচড়াতে লাগলো। ওর মাথাটা অস্বাভাবিকভাবে একপাশে কাত করে তাকিয়ে আছে।
এক দৃষ্টে, চোখ দুটো পুরো সাদা। তারপর তারপর সেই অট্ট হাসি। মরবে, তারা মরবে। ঘরের কোণ থেকে ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব বেরিয়ে এলো। মলিন কাপড় আর হিমশীতল চোখ। কাউকে বাঁচতে দেব না। গবু, কালা আর নেপাল ভয়ে পিছিয়ে গেল। মা। বুড়ো লোকটা ধীরে ধীরে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। ওরা ওই শয়তান না মা? সবাই এক, সব কাপুরুষ। চারপাশের হাওয়া আরো হিমশীতল হয়ে উঠল। হারকিনের আলোটা পাগলের মতন কাঁপছে। 15 বছর আগে তোকে বাঁচাতে পারি না মা। বুড়ো লোকটার হাত কাঁপছে, চোখের কোণ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়ল। কিন্তু আর নিরীহ মানুষরে মারিস না মা। তুই তো এমন ছিলি না মা। কথাগুলো শুনেই মেয়েটার মুখটা আরো ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে উঠল। ওর চারপাশের বাতাস অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। ওদের মতো পাষণ্ডদের জন্যে আমারে মরতে হয়েছে। মৃত্যুর পরেও আমি মুক্তি পাইনি, প্রতিশোধ নিয়েছি। মেয়েটার কণ্ঠের আগের সাথে অদ্ভুত একটা কষ্ট মিশে আছে। আমার কি দোষ ছিল বাবা? বুড়ো লোকটার চোখ জলে ভরে উঠল। কাঁপতে কাঁপতে সে আরেক পায়ে গিয়ে গেল। মা, তোর আত্মার মুক্তির জন্য আমি সব কিছু করব, কিন্তু নিরীহ মানুষগুলারে মারলে তুই কোনোদিন শান্তি পাবি না মা, মুক্তিও পাবি না। কথাগুলো শুনে মেয়েটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। শিবুর শরীরটা আস্তে আস্তে নিচে নেমে এলো। বাবা, এই প্রথম ওর বিকৃত গলার ভেতর শুধু রাগ নয়, এক অসহায় কষ্ট শোনা গেল। পরের মুহূর্তেই মেয়েটার অবয়ব ধীরে ধীরে অন্ধকারের ভেতর মিলিয়ে যেতে লাগলো। 15 বছর আগে জমিদারের ছেলেগুলো আমার মেয়ের সাথে খারাপ কাজ করে এই বাড়িতেই মেরে তারপর ওই বিলের জলে ফেলে দেয়। তারপর থেকে আমার মা, আমার মেয়ে মুক্তি পায়নি। যারা যারা ওরে শেষ করেছিল এক এক করম সবাই মাইরেছে। গাবু, কালা, নেপাল আর শিবু নিঃশব্দে শুনে যাচ্ছে। ওদের মুখের রং এখনো ফ্যাকাশে। তাই শিবুরে এখানে নিয়ে আসে ও। তারপর রাত 1টা পার হলেই শিবুরে মায়েরা দিত।